সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার মতো অনুষ্ঠানের আজকের আয়োজনে। অন্তর্বর্তী সরকারের 5 মাস পূর্ণ হয়েছে এবং সেই জায়গাটায় বলতেই হচ্ছে ছাত্র জনতা, প্রতিটি রাজনৈতিক দল এদেশের এবং সবার এত এত জনসমর্থনে গঠিত হয়েছে যে সরকার, সেই সরকারের 5 মাস পূর্তিতে এসে প্রত্যাশার সাথে প্রাপ্তির যোগফল কতটা মিলল বা সেখানে কতটা মিলতে যাচ্ছে, এই আলোচনাগুলো রয়েছে এবং আমরাও তাই সেই বিষয়টি নিয়েই বা সেই প্রসঙ্গেই আজকে আপনার মতে আয়োজনে কথা বলতে চাচ্ছি। এবং আমি ফেরদৌসী আহমেদ তো থাকছি এই আলোচনার সাথে, আরও যাদেরকে পেয়েছি আপনাদের সাথে আলাপ করিয়ে দিই। আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ এবং রয়েছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। এবং 5 মাস পূর্তি এই অন্তর্বর্তী সরকারের আমরা এই আপনার মত অনুষ্ঠানের মধ্য দিয়ে অভিনন্দনও জানাতে চাই। কিন্তু ফয়েজ আহমদ, আপনাকে প্রশ্নটা শুরুতেই করতে চাচ্ছি এইভাবে যে প্রত্যাশা প্রাপ্তির যে সবাই বলছে যে যোগফল মিলল কি মিলল না, কিংবা সেখানে চেষ্টাটা, যদি আপনাকে আমি জিজ্ঞেস করি যে কোন কাজটা সবচেয়ে এগিয়েছে, কারণ কেউ বলছে কাজ কোনোটাই এগোয়নি, কেউ বলেছে না খুব অসাধারণভাবে এগিয়েছে, সেখানে আপনার দৃষ্টিতে কোন কাজটা সবচেয়ে বেশি এগিয়েছে? আপনাকে ধন্যবাদ। একই সঙ্গে আপনার চ্যানেল দর্শক যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার প্রশ্নের মধ্যে থেকে যদি আমি বলি, কেউ বলছে কোনো কাজ এগোয়নি, আবার কেউ বলছে কিছু কাজ এগিয়েছে। আমি প্রথমত মনে করি যেই মানুষটা বলছে কোনো কাজ এগোয়নি, এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের একটা অন্যতম সাকসেস। এটা বলতে পারা, একটা মানুষ এটা বলতে পারছে নির্বিঘ্নে নির্ভয়ে মানুষ যে কোনো প্ল্যাটফর্মে কথা বলছে, সরকারের সমালোচনা করছে, তার অধিকার নিয়ে কথা বলছে। সো এই যদি আপনি বলেন যে 5 তারিখের পরে বা 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে সবচেয়ে বড় সাকসেস কি, আমি মনে করি যে গত 17 বছর মানুষের কণ্ঠ যেভাবে রোধ করে রাখা হয়েছিল, সেই কণ্ঠটা এখন মুখ খুলে গেছে, মানুষ এখন কথা বলছে। এই সাকসেসটা খুব জরুরি ছিল। সেই জরুরি কাজটা ডে 1 থেকে হয়েছে। আপনি আপনাদের স্টেশন বলেন বা আপনার যারা সহযোগী অন্যান্য টেলিভিশন চ্যানেল আছে বলেন, অন্যান্য মিডিয়া আছে বলেন, কোনো মিডিয়া গত 5 মাসে বলতে পারবে না 8 আগস্টের পর থেকে, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে কোনো এক জায়গায় একটি মিডিয়ায় সরকারের কোনো পর্যায় থেকে ফোন করে কেউ বলা হয়েছে যে এই নিউজটা যাবে না, এই নিউজটা যাবে, এটা প্রচার করতে হবে, এটা করা যাবে না। এই ধরনের কোনো বিধিনিষেধ গণমাধ্যমের উপর যেমন নেই, সাধারণ মানুষ তারা সোশ্যাল মিডিয়ায় কথা বলছে, যে যার প্ল্যাটফর্মে যেখানে ইচ্ছা কথা বলছে, কোনো জায়গায় কোনো বাধা নেই। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা হচ্ছে আপনি মানুষের প্রত্যাশার কথা চিন্তা করেন। 16 বছর বা 17 বছর এত সময় জুড়ে মানুষ তার কোনো ন্যায্য অধিকার নিয়ে কোথাও কথা বলার সুযোগ পায়নি। তার ন্যায্য অধিকার, ন্যায্য দাবি আদায় করার কোথাও সে কথা বলতে পারেনি, বের হতে পারেনি। তা আপনি যদি দেখেন 5 মাসে, কয়েকদিন আগে একটি পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে, সেখানে বলা হয়েছে 101টি আন্দোলন হয়েছে। 101টি আন্দোলন। এই আন্দোলনগুলির আবার নানান ধরনের চরিত্র ছিল। কোনো আন্দোলন কখনো কখনো আনসার লীগ আমরা দেখেছি, রিক্সা লীগ দেখেছি আমরা, নানান লীগ হয়ে এসেছে। ষড়যন্ত্রমূলক আন্দোলন ছিল। কিন্তু শুধুমাত্র মানুষের যে কোনো ক্ষোভ বিক্ষোভকে ষড়যন্ত্র বলার মধ্যে দিয়ে এক ধরনের ফ্যাসিজম দাঁড়ায়, এটা শেখ হাসিনার চরিত্র, সেটা আমরা বলতে চাই না। এই সরকার মনে করে ষড়যন্ত্র যেমন আছে, একই সঙ্গে যে সমস্ত এই 101টি আন্দোলন, এর মধ্যে অনেক ন্যায্য আন্দোলনও আছে। এই ন্যায্য আন্দোলনগুলির ক্ষেত্রে সরকারের প্রতিটি আন্দোলন বারবার পরামর্শ দেওয়া হয়েছে শান্তিপূর্ণভাবে আপনারা আপনাদের যে দাবিগুলি সেগুলি প্রেস করেন। কারণ এই জায়গাটা তৈরি করতে হবে যে আপনার একটা দাবি থাকলে সেটা সরকারের কাছে পৌঁছাতে হবে। আপনি অতীতে কি দেখেছেন, কেউ কোনো যত ন্যায্য দাবি হোক, কেউ কোনো দাবি নিয়ে কোনোদিন দাঁড়াতে পারেনি। আপনি সোশ্যাল মিডিয়ায় আজকে ভাইরাল হচ্ছে, নানান জায়গায় সংবাদ হচ্ছে, সীমান্তে আমাদের যে সীমান্ত রক্ষী বাহিনী, তারা একটু ভিন্ন স্বরে চোখে চোখ রেখে কথা বলছে। এটা আপনি পিলখানা হত্যাকাণ্ডের পর কোনো দিন আমাদের সীমান্তে এই ধরনের ঘটনা ঘটেনি। এইগুলিকে আইসোলেটেড ওয়েতে দেখার কোনো সুযোগ নেই। আপনি যদি অর্জন বলেন, তাহলে আপনাকে দেখতে হবে যে এই যে হেলাল ভাই এখানে বসা, ওনাদের দলের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, এই বাংলাদেশের 3 বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা থেকে বঞ্চিত ছিল একজন 80 বছর বয়সী নারী, যিনি 3 বারের প্রধানমন্ত্রী, তিনি চিকিৎসা থেকে বঞ্চিত ছিল। তিনি আজকে উচ্চ চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। এগুলি একটা পরিবেশ তৈরি করার ব্যাপার ছিল। সেই পরিবেশটা
আমাদের সরকার মনে করে সেই পরিবেশটা নিশ্চিত করা গেছে। তবে একই সঙ্গে এটাও সত্য, মানুষের প্রত্যাশার যে পারদ সেটা যে উচ্চতায় গেছে, ওই প্রত্যাশা 5 মাসে আসলে কারো পক্ষে সেই যোগফলটা মেলানো সম্ভব না। এবং আমি যদি যে প্রশ্নটা রেখেছিলাম যে কোন কাজটা সবচেয়ে এগিয়েছে, আপনি বললেন যে বাক স্বাধীনতা নিশ্চিত হয়েছে এই 5 মাসে। কাউকে কথা বলবার ক্ষেত্রে, সমালোচনা করবার ক্ষেত্রে কোনো ধরনের দ্বিধায় পড়তে হয়নি, এটা আপনি বললেন। আমি আজিজুল বারী হেলাল আপনার কাছে আসি, যেখানে মোটামুটি ফয়েজ আহমদ শেষ করেছেন সেখান থেকে, এবং আপনাদের নিঃসন্দেহে ভালো লাগা যে বেগম খালেদা জিয়া এতদিন পরে তিনি বাইরে যেতে পারলেন চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য। এবং যদি ছেলের সাথে দেখা হওয়ার ব্যাপারটা বলি, মা ছেলেও বিচ্ছিন্ন হয়েছিলেন 7.5 বছর, সেটাও অনেক দিন পরে। এইখান থেকে কি মনে হয় প্রত্যাশার কতখানি মিলল? না, এইটা তো আর বেসিক হতে পারে না যে বেগম জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আপসহীন যে ভূমিকা এবং আপসহীন যে মূর্তি তিনি গড়ে উঠেছেন, এবং এই আপসহীনতা থেকে তিনি যে এখন জাতীয় ঐক্যের যে প্রতিমূর্তি তিনি নির্মাণ করেছেন নিজেকে, সেটা একটা বড় ব্যাপার। এখন দেশে যে আপনার গণ অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানের আপনি বলতে চান এটা কি ফসল কিনা, আউটকাম কিনা, সেটা কিন্তু ঠিক হলো না। বক্তব্যটা হলো যে আমি বলছি অতীতের যে ধ্বংসস্তূপ ছিল, অতীতের সেই ধ্বংসস্তূপের উপরে প্রত্যাশার যে শহীদ মিনার, সেটা এখনো গড়ে ওঠেনি। তবে প্রত্যাশা এবং প্রাপ্তির মিল পৃথিবীতে কোনো জায়গা কখনো হয় না, এটা কিন্তু সত্য কথা। প্রত্যাশা মানুষের হাই ব্যারোমিটার থাকে, কিন্তু প্রাপ্তি সংযোগ কতটুকু হবে সেটা আমি অনেক সময় প্রত্যাশার থেকে প্রাপ্তি ছাপিয়ে যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রত্যাশার প্রাপ্তিকে ছুঁতে পারে না। এটা একটা বিতর্ক। এখন যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশে যে আপনার এই নির্বাচনকালীন সরকার, এটাকে বলছে অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের যে পারফরমেন্স, এই পারফরমেন্স নিয়ে অনেক তর্ক বিতর্ক জন্ম দিয়েছে। এই পারফরমেন্স নিয়ে অনেক তর্ক বিতর্ক জন্ম দিয়েছে। তার সাথে এই তত্ত্বাবধায়ক, এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক আপনার উক্তি, অনেক বক্তব্য, অনেক কথা, বিভিন্ন সেক্টর কথা, অনেক তর্ক বিতর্কের বাংলাদেশে জন্ম দিয়েছে, যার ফলে যে পরাজিত ফ্যাসিবাদ তাদের অনেক দুর্বৃত্তা ধামাচাপা পড়েছে। আর একটা বক্তব্য হলো যে পারফরমেন্সের কথা আমি এই জন্য বললাম যে আমাদের যে প্রত্যাশা ছিল, কি এই প্রত্যাশা ডিফাইন করতে যে এই সরকার অনেকটা লেজে গোবরে করে ফেলেছে। যেমন প্রত্যাশা, সরকার বলতে অন্তর্বর্তীকালীন সরকার কথা বলছি আমি, কিন্তু প্রত্যাশা ছিল যে বাংলাদেশ ডেমোক্রেসির গো টুয়ার্ডস ডেমোক্রেসি, গণতন্ত্রের পথে যাবে। বাংলাদেশে মানে রাইট টু ভোট আর রাইট টু চুজ দেয়ার লিডার বাই ভোটিং, এইটার প্রতিষ্ঠিত হবে। এইটা এখন মানে সেই প্রাপ্তির দিকে আমরা ছুটে চলেছি, কিন্তু ভিতরে অনেকগুলো বিতর্ক জন্ম দেওয়া হয়েছে। জন্ম দেওয়ার ফলে আপনার এই সরকারের যে দায়িত্ব ছিল, যে দেখেন 5 মাস বললেন, এই ধরনের সরকার অতীতে আমরা দেখেছি 3 মাসের মধ্যে নির্বাচন দিয়েছে। যেমন আপনাকে বলেন, যেমন আমি অনেকে সংস্কার নামক একটা বক্তব্যকে তুলে ধরে আনলেন। আমরা এই সংস্কার, কিন্তু বিএনপির প্রথম এই সংস্কার প্রস্তাব দিয়েছে। আমরা বলেছি যে সংস্কার এবং নির্বাচন একসাথে চলতে পারে। সেখানে সরকারের ভিতর থেকে অনেকে বলছে যে সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়, একটা বিতর্ক জন্ম দিল। অন্যান্য রাজনৈতিক দলও বলছে। সেটা আমি গত 2 দিন আগে নিউজ পত্রিকায়, সেটা তো আপনারাও বলছেন যে অতি গুরুত্বপূর্ণ সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়। এই যে একটা বাইনারি তৈরি করে একটা পরিবেশ ঘোলাটে করা হয়েছিল, ওইটা বলছি। তারপরে এখন দেখছি যে স্থানীয় সরকার নির্বাচন না করে নাকি জাতীয় নির্বাচন করা যাবে না। এই ধরনের বক্তব্য যখন দেই, তখন আমি দেখি মানুষের প্রত্যাশাটা কি ছিল। মানুষের প্রত্যাশা প্রথমে ডেমোক্রেসি, এইটা যখন আপনার ডেমোক্রেসি বিনির্মাণে যখন আমি দেখলাম তালবাহানা এক ধরনের মানে দীর্ঘসূত্রিতা, তখনই মানুষের মনে অনেক প্রশ্ন জাগে। আজকে দেখেন আমাদের ফয়েজ ভাই বললেন যে ন্যায্য আন্দোলন, যেগুলো আন্দোলনগুলো আজকেও কিন্তু আপনার বিডিআর এর যারা ওই যে পিলখানায় আলটিমেটাম দিয়েছে। আমার বক্তব্য হলো যে এই সরকার তো রুটিন দায়িত্ব পালন করছে, তাই না?
এই সরকার তো রুটিন দায়িত্ব পালন করছে এবং ইমার্জেন্সি দায়িত্ব পালন করছে এবং সবচেয়ে বড় দায়িত্ব নির্বাচনের দিকে দেশটাকে নিয়ে যাওয়া। এখন বিভিন্ন সেক্টর থেকে এই দাবি দেওয়াগুলো তোলা হচ্ছে। এইটা আমার কাছে মনে হয় যে এইটা রাইট এই সরকারের কাছে দাবি দেওয়ার রাইট টাইম এটা না, রাইট গভর্নমেন্টও এটা না। একটা এই সরকার দাবি দেওয়া মেটানোর সরকার না। দাবি দেওয়াগুলোকে সে অ্যাড্রেস করতে পারে। তার যে মেয়াদ, সেই মেয়াদকালীনের মধ্যে এই যে বিভিন্ন লোক দাবি দেওয়া করে, কেন করে, হ্যাঁ কেন করে, এটা আমি বলছি। দেখেন কেন করছে। এই যে পারফরমেন্স নিয়ে প্রথমে বললাম যে পারফরমেন্সের একটা দুর্বলতা রয়েছে। দেখেন 8 তারিখের পরে যখন সরকার গঠন হলো, তখন প্রথম আমাদের ছাত্র ভাইয়েরা সচিবালয়ে গেটে ঢুকে বলল যে বিনা পরীক্ষায় পাশ করব, সরকার মেনে নিল। এই যে শুরু হলো আপনার পারফরমেন্সের দুর্বলতা, তারপর একের পর এক দাবি তুলতে লাগলো। এই জন্য আমরা বারবার বলছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে মনে রাখতে হবে যে একটি অরাজনৈতিক সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়। সেই শূন্যতার মধ্যে অনেক অপদ্রব্য, অনেক ষড়যন্ত্র জন্ম নেই। কারণ আপনারা জানেন যে আমাদের দেশের যে পরিবর্তন হয়েছে, আমাদের দেশে যে ফ্যাসিবাদের পতন হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে, সেই পরিবর্তনকে নির্বাচনের ব্যাপারে তো সুনির্দিষ্ট করে এখন বলাই হচ্ছে, সেটা আমি বলছি। অতি অল্প সংস্কার হয় তাহলে 25 এর শেষে, এটা বলছি প্রাপ্তির দিকে আমরা যাচ্ছি, প্রত্যাশার দিকে আমরা যাচ্ছি, আমি সেটা বললাম। কিন্তু মাঝখানে যে ঘটনাগুলো ঘটছে সেইটা বললাম যে রাজনৈতিক যে শূন্যতা তৈরি হচ্ছে ফলে আপনারা জানেন যে আমাদের দেশের এই পরিবর্তনকে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত ভালোভাবে নেয়নি, তারা ষড়যন্ত্রের তীর ছুটছে। তারপর দেখেন বিভিন্ন সেক্টরে যেভাবে আপনার আনরেস্ট হয়ে যাচ্ছে, শ্রমিক আনরেস্ট ইম্পর্টেন্ট, তারপরে আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এইটা অ্যাড্রেস করতে সরকার সক্ষম হচ্ছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এইগুলো তো যে ব্যর্থতাগুলো দেখা যাচ্ছে, এই ব্যর্থতার ফলে শুধু তো এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা নয়, এটা আমাদের আন্দোলনের একটা ব্যর্থতা, এটা আমাদের দেশের একটা ব্যর্থতা হচ্ছে, এটা আমাদের গণ অভ্যুত্থানের একটা ব্যর্থতা, গণতন্ত্রের একটা ব্যর্থতা হচ্ছে। এই জন্য আমরা বলছি যে একটি রাজনৈতিক সরকার যে সময় এই সমস্ত চ্যালেঞ্জ যতভাবে মোকাবেলা করতে পারে, একটি অনির্বাচিত সরকার, অরাজনৈতিক সরকার এই চ্যালেঞ্জ, সেজন্য আপনার উপর যে বোঝা, যে দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি, তার থেকে অতিরিক্ত বোঝা বহন করা ঠিক হচ্ছে না, আমি এটা বলছি। আমি আবারও আসবো, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যেও কোথাও ঐক্যমত কি সেই অর্থে, সব দলের কথা বলছি না, কিছু কিছু দল হয়তো একটা জায়গায় একটা ইস্যুতে ঐক্যমতে পৌঁছাতে পারলেও সেখানে অনেক বেশি মতবিরোধ রয়েছে, তারপর তারা আবার বসবে অন্তর্বর্তী সরকারের সাথে। আমি আপনার কাছে এই প্রসঙ্গে ফিরবো। আমি ফয়েজ আহমদ আপনার কাছে আসতে চাই। যে কথাগুলো বলা হলো যে অনেক দুর্বলতা বলা হয় বা ব্যর্থতা বলা হয়, যেভাবেই বলা হয় না কেন, এইখানে কিন্তু একদম মানে 5 মাসে সম্ভব না হলো যেখানে প্রত্যাশার কিছুটা শব্দটার জায়গাও যেখানে একেবারেই মেলে নাই, সেই জায়গাগুলো হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা খুব বেশি বলা হয়, চুরি ডাকাতি ছিনতাই, এত সংস্কারের কথা বলা হয় কেন, বাজার সংস্কারের কথা বলা হয় না, বাজার সংস্কার না করলে বাজার এখন যে প্রচলিত পদ্ধতি আছে সেটা না করলে কখনোই সিন্ডিকেট ভাঙা যাবে না। আমি আরো ধাপে ধাপে আসবো, এই দুইটা বিষয় আগে একটু শুনতে চাই, যেগুলো কিনা একদম জনগণের সবচেয়ে বেশি চাওয়া। এত জনসমর্থন নিয়ে যে অন্তর্বর্তী সরকার, তাহলে কি অন্তর্বর্তী সরকার জনগণের পালস বুঝতে পারছে না? এই প্রশ্ন তুলেছেন অনেকে। হ্যাঁ, দেখুন, আপনি আইন শৃঙ্খলার কথা বলছেন, তো এটা আপনাকে বিবেচনা করতে হবে। এই সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, তারপরে কত সপ্তাহ সময় লেগেছিল পুলিশকে মাঠে নামাতে, এবং সেটা কোন পুলিশ? গত 17 বছরে এখানে পুলিশের প্রায় 90 ভাগেরও বেশি নিয়োগ দলীয় বিবেচনা হয়েছে। এ বিষয়ে মোটামুটি কারো কোনো বিতর্ক নেই। এই যে একটি বাহিনীকে সম্পূর্ণ, এটা শুধু যদি পুলিশ বাহিনীর কথা বলি, প্রত্যেক সেক্টরে কিন্তু একই অবস্থা। অর্থনীতি বলেন, বিচার বলেন, নির্বাচন বলেন, পুলিশ বলেন, প্রশাসন বলেন, যেখানে বলবেন সব জায়গায় একদম শেষ করে দেওয়া হয়েছে, ধূলিসাৎ করে দেওয়া হয়েছে সবগুলি প্রতিষ্ঠানকে। এই প্রতিষ্ঠানগুলি দিয়ে আপনার পুরো অবস্থাটাকে আবার শূন্য থেকে শুরু করা লাগছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এইটা ওভারঅল আমরা একটা পরিস্থিতি দেখছি অনেক জায়গায়, যেভাবে ধরুন খুব প্র্যাকটিক্যালি যদি বলি যে ঢাকায় এখন যে পুলিশরা দায়িত্ব পালন করছে, এদের অধিকাংশই অতীতে কখনো ঢাকায় আসেইনি, এমন অনেক পুলিশ কর্মকর্তা, পুলিশের সদস্য রয়েছেন, তাদেরকে ঢাকায় এখন দায়িত্ব পালন করতে হচ্ছে।
তাদের মধ্যে মোরাল যে স্ট্রেংথ থাকার কথা সেটার প্রচুর ঘাটতি আছে। কারণ পুলিশের কৃতিকর্ম নিয়ে ইতিমধ্যে পুলিশের প্রধান, র্যাবের প্রধান, পুলিশের ডিএমপি কমিশনার সবাই প্রকাশ্যে ক্ষমা পর্যন্ত এসেছে তাদের ভূমিকার জন্য। ক্ষমা চাওয়া মানে আপনার বুঝতে হবে তার মানে অ্যাডমিট করছে যে পুলিশ কী ধরনের অপরাধের সঙ্গে এখানে সম্পৃক্ত হয়েছে। এই অবস্থা থেকে পুলিশকে একটা নিয়মিত কার্যক্রমের মধ্যে, স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে আনা একটা বড় চ্যালেঞ্জ। সেই কাজটা ক্রমান্বয়ে হচ্ছে। আর অপরাধ বাড়ার জায়গাটা যদি বলেন, আমরা তাহলে একটু এই ক্রাইম স্ট্যাটিস্টিক্সের দিকে যেতে হবে। আপনার গত বছরের একই সময়ে যদি আপনি তুলনা করেন, ঢাকা শহরে বা সারা দেশে যে ক্রাইম স্ট্যাটিস্টিক্স সেটা অ্যাভেলেবেল, আপনি পুলিশের ওয়েবসাইটেই পাবেন। আর এখনকার সময়ে যে ক্রাইম স্ট্যাটিস্টিক্স সেটাও একটু দেখবেন। মুশকিলটা হচ্ছে কোন জায়গায় দেখুন, মুশকিলটা হচ্ছে গত বছরও একই সময়ে যে অপরাধগুলি হয়েছে, আনফর্চুনেটলি মিডিয়ার গলা তো বন্ধ ছিল, সেই কথাগুলি বলতে পারেনি। এখন মিডিয়ার গলা খোলা, মানুষের জন্য একটা এজেন্ডা হিসেবে সেটা দাঁড়াচ্ছে, মানুষ কথা বলছে, এটাকে সরকারের সাধুবাদ দিচ্ছে, কোনো অসুবিধা নেই। সরকার কিন্তু এই যে চাপটা তৈরি হয়, প্রশ্ন আসে এটা চাপ কিনা, হ্যাঁ এটা চাপ। মানুষের যে এই ইতিবাচক চাপ, গণমাধ্যমের দিক থেকে যে ইতিবাচক চাপ, টকশো থেকে যে ইতিবাচক চাপ, এই চাপটা সরকার নিতে চায়। সরকার এটা নিয়ে মোটেও বিচলিত না যে আমার সমালোচনা করা যাবে না, বলা যাবে না, কিন্তু ফ্যাক্ট দিয়ে আপনাকে সমালোচনা করতে হবে। ভাই কথা বলার সময় একটা কথা বলছিলেন, পার্শ্ববর্তী দেশ মেনে নিতে পারেনি। এখানে আপনি দেখেন 5 তারিখের পর থেকেই কি পরিমাণ দেশি বিদেশি ষড়যন্ত্রের মধ্যে দিয়ে এই সরকারকে যেতে হয়েছে। জি, আপনাকে আমি এখানে একটু থামিয়ে বিনয়ের সাথে যুক্ত করতেই চাই। এই অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা যেভাবে একদম যদি বলি আন্তরিকভাবে আহ্বান করেন যে আপনারা প্রাণ খুলে সমালোচনা করুন, সেই জায়গাটায় এই অন্তর্বর্তী সরকারের যারা তরুণ উপদেষ্টা তারা কি একইভাবে এটা গ্রহণ করেছেন? বিভিন্ন সময়ে বিভিন্ন সমালোচনার সে ধরনের কি কোনো ধরনের জবাব আসেনি? সেটাও তো গণমাধ্যমে উঠে এসেছে। দেখুন, আপনি সমালোচনা করেন, আরেকজন ব্যক্তিরও কিন্তু একইভাবে অধিকার আছে সমালোচনার জবাব দেয়া, সেটাও এক ধরনের আলোচনা, সেটা মুক্ত মত, সেটাকে আমরা অস্বীকার করছি না। কিন্তু আপনি সমালোচনা করায় সরকারের কোনো পর্যায় থেকে এখন পর্যন্ত কারো কণ্ঠ চেপে ধরা হয়েছে এমন একটি এক্সাম্পল আপনি দিতে পারবেন না। সরকারের কোনো পর্যায় থেকে আমি বললাম, আমি প্রধান উপদেষ্টার কার্যালয়কে রিপ্রেজেন্ট করছি এখানে, আমি সেখানে বলতে পারি যে এখানে এই যে সংস্কারের কথা যদি বলেন, আপনি ভাই বলছিলেন যে সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি একইভাবে চলতে পারে কিনা। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলে দিয়েছে নির্বাচনের ট্রেন চলতে শুরু করেছে। আমি এখানে আরেকটু শুনতে চাই আপনি যেহেতু কারণ বাক স্বাধীনতার ব্যাপারে অনেক বেশি মানুষ বলেছে যে না এইটা অনেক হয়েছে, এখন আমরা কথা বলতে পারি, টকশোগুলোর আগের থেকে দর্শক বেড়েছে, যেখানে আস্থা একদম উঠে গিয়েছিল, সেটা নিঃসন্দেহে মানতেই হবে, সেই জায়গাগুলো কাজ হয়েছে। কিন্তু কণ্ঠ চেপে ধরা বা কলমটাকে বন্ধ করে ফেলা, এই কাজগুলো হয়নি। আবার সাংবাদিকরা তো বলছেন যখন সচিবালয়ে তাদের সেই অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়ে যায়, নতুন করে হলো, আবার সেই কার্ডগুলো বাতিল হয়, তখন কিন্তু এই আলোচনা ওঠে এবং আমরা একের পর এক অসংখ্য তালিকা দেখেছি। আজকে এতজনের এই কার্ড বাতিল হলো, তারপরে আবার 100 এতজনের বাতিল হলো, এই যে একের পর এক এসছে, সেগুলো কি অনেকটা কলম চেপে ধরা বা কণ্ঠ চেপে ধরা কি কিছুটা যায় না? মানে আপনার প্রশ্নের জায়গাটা যদি না, মানে আমি যেটা বলছি কি, ফ্যাক্ট ইজ পাওয়ার, সিম্পলি ইনফরমেশন ইজ পাওয়ার। প্রশ্নের জায়গাটা যদি ফ্যাক্টটা ঠিক থাকে তাহলে আপনার এই প্রশ্ন আমাকে খুব বিব্রত করতে পারতো। আপনি বলছেন যে সচিবালয়ের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়ে গেছে সাংবাদিকদের প্রবেশ করতে, এটা ভুল তথ্য, সিম্পলি ভুল। না, অস্থায়ী আবার দেয়া হচ্ছে, যেটা স্থায়ী ছিল আমি আপনাকে বলছি, তাহলে আপনি আমাকে ক্ল্যারিফাই করতে দেন। জি জি, নিঃসন্দেহে সচিবালয়ে অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি এখন পর্যন্ত। সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় একটি অগ্নিকাণ্ডের ঘটনার পর যে তদন্তটি এখন চলমান আছে, সেই তদন্ত কমিটি মনে করেছে এই মুহূর্তে সচিবালয়ে সব ধরনের যে অস্থায়ী পাস আছে সেটা বন্ধ থাকবে, সব ধরনের অস্থায়ী পাস বন্ধ থাকবে। তার মানে ওই অস্থায়ী পাস দিয়ে কেউ সচিবালয়ে আপাতত প্রবেশ করতে পারবে না, সেটা একটা সাময়িক অবস্থা, তদন্ত চলছে, সেই কারণে ওটা একটা ক্রাইম সিন সেই বিবেচনায়। এরপরেও অন্যান্য কোনো অস্থায়ী পাস চালু না হলেও সচিবালয়ে শুধুমাত্র যে সমস্ত গণমাধ্যম কর্মীরা সচিবালয়ের ভিতরকার সংবাদ কভার করেন তাদের জন্য কিন্তু প্রতিদিনকার জন্য 10 দিন 15 দিনের জন্য করে পাস ইস্যু করা হচ্ছে, তাদের পরিচয় নিয়ে, তাদের প্রয়োজন দেখে। তার মানে আপনি যদি এখন এটা প্রত্যাশা করেন যে আমি সেই জায়গার কথা বলছি, সাংবাদিক মানে এমন এক জিনিস যে গণভবনে গিয়ে তেলের ড্রাম ঢেলে দেয়, দিয়েছি কিনা বলেন। মানে আপনি একজন সংবাদকর্মী, আমরা দেখেছি সেটা কিন্তু নিন্দিত হয়েছে, সেটা কখনোই নন্দিত হয়নি। আমি আপনাকে সেই কথাটা বলছি, আপনি একজন সংবাদকর্মী,
কয় মাস আগেও আমি সাংবাদিকতা করেছি, আমি একজন সংবাদকর্মী, আমি এখনো সাংবাদিকদের সঙ্গে কাজ করছি। আপনি বলুন তো যে সাংবাদিকতা বলতে কি শুধু ওই এক গণভবনের তেল ঢেলে দেওয়ার যে প্রকল্প ছিল সেটা আপনাকেও ডুবাইনি? অথচ আপনি কিন্তু ওখানে গিয়ে কোনোদিন তেল ঢালেননি। ঢালাওভাবে সবার মধ্যেই তো সেই লজ্জা এসেছে। আমি ফয়েজ আহমদ, আমি একটু এখানে কার্ডের বিষয়টা আমি আপনাকে ক্ল্যারিফাই করি, না হলে দর্শক বুঝবে না। কার্ডের বিষয়টা দেখুন, আপনি আওয়ামী লীগের সময় পরিষ্কার করে বলছি, শত শত দলীয় নেতাকর্মীকে সাংবাদিক পরিচয় দিয়ে কার্ড দেওয়া হয়েছে। আপনার জন্য সাংবাদিক হিসেবে এটা স্বাচ্ছন্দ্যের বিষয় কিনা যে আপনার সঙ্গে একই সঙ্গে আপনার মতোই দেখতে একজন মানুষ ঢুকে যাচ্ছেন, সে সাংবাদিক নয়, তার কাছেও একটি সাংবাদিকতার কার্ড রয়েছে, তিনি একটি দলীয় কর্মী। ঠিক এই পরিস্থিতিতে বাংলাদেশ রাষ্ট্রের বর্তমান অবস্থায় যদি একজন ছাত্রলীগ যুবলীগের হাতে আপনার মতো করে একটি কার্ড থাকে এবং রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ স্থাপনায় তিনি আপনার মতো করে অবলীলায় ঢুকে যেতে পারেন, সেটা আপনার জন্য স্বস্তিদায়ক হবে কিনা? যেই সময়টা আপনি ওই সচিবালয়ে অবস্থান করবেন, আপনার পরিবারের জন্য স্বস্তিদায়ক হবে কিনা? বলতে চাই মোটেও স্বস্তিদায়ক হবে না। কিন্তু আমি বিরতিতে যাব ফয়েজ আহমদ, আমি বিরতিতে যাবার আগে ছোট্ট করে একটু স্পষ্ট হতেই চাই, আপনাকে বিব্রত করতে নয়, স্পষ্ট হতে চাই এই জায়গাটায় যখন বলা হলো যে নতুন করে আবার দেশি বিদেশি সাংবাদিকদের কাছ থেকে এই আহ্বান করা হবে, মানে কার্ড কারা চাচ্ছেন, সেই জায়গাটায় অনেকেই তো এই আওয়াজ তুলেছেন যে তাহলে বাতিল হয়ে যাচ্ছে। এবং আমি একজন সাংবাদিকের নাম উচ্চারণ করে এখানে বলতে পারি, এম এ আজিজ, উনি একটা মানে গণমাধ্যমে টকশোতে এসে উনি বলেছেন যে আমি দীর্ঘ বছর কোনো আমার কার্ড ছিল না, আমি এত বছর পর এসে যখন তিনি বলছেন যে জুলাই গণ অভ্যুত্থানের পরে কার্ড পেয়েছি, সেই কার্ড আবার আমার স্থায়ী কার্ড পেয়েছেন, সেই কার্ড আবার যদি সাময়িকভাবে এরকম হয়, সেই জায়গাটায় তারাই প্রশ্ন তুলেছেন। কারণ আমার কোনো কার্ড নেই, এই প্রশ্ন যাদের কার্ড রয়েছে তারাই তুলেছেন। আপনার অফিসের নিচে রাস্তায় যদি একটা জায়গায় আগুন লাগে, ফায়ার সার্ভিসের গাড়ি যখন যাচ্ছে, তখন আপনি দাঁড়িয়ে সেটাকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব কিনা বলেন? নিঃসন্দেহে যাদের ভ্যালিড কার্ড, ন্যায্যতা আছে পাওয়ার, তার কার্ডটাও রিভিউ হবে, এই রিভিউ হতে দেওয়ার সুযোগ হতে তো কোনো অসুবিধা নেই। সহযোগিতা করবার দায়িত্ব তাদেরও রয়েছে। আবার তারা যদি কোনো প্রশ্ন তোলে তাহলে সেটা উত্তর দিয়ে স্পষ্ট করে পরিষ্কার করবার দায়িত্ব আসলে সবারই, মানে আপনারা যারা রয়েছেন আপনাদেরও রয়েছে। আমি আবারও ফিরবো আলোচনায়। সম্মানিত দর্শক, আপনার মতের আয়োজনে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরবো শীঘ্রই, সাথে থাকবেন। সম্মানিত দর্শক, আবারও ফিরে এলাম আজকের আয়োজনে। কথা হচ্ছে অন্তর্বর্তী সরকারের 5 মাস পূর্ণ হবার পরে প্রত্যাশার প্রাপ্তির যোগফল কতটা মিলল, সেই জায়গায় আলোচনায় আবার ফিরবো। আজিজুল বারী হেলাল, আপনার কাছে আসতে চাই। তখন প্রশ্নটা রেখেছিলাম যে রাজনৈতিক দলগুলো কোনো একটা বিষয়ে, যদি নির্বাচন সংস্কার এই বিষয়ে বলি, তারা কি আসলে একমত হতে পেরেছে? সেখানেও কিছু কিছু রাজনৈতিক দল হয়তো একদিকে আছে, আবার মাঝখান থেকে অন্য কেউ অন্য কথা বলছে। তাহলে তারপর আবার অন্তর্বর্তী সরকারের সাথে বসে আলাপচারিতা। দেখেন, আমি তো মনে করি যে বাংলাদেশে যে সমস্ত ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে, এখন পর্যন্ত তারা ঐক্যমতে আছে যে বাংলাদেশে ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনের দিকে মানে যাওয়া, এই ব্যাপারে কিন্তু ঐক্যমত আছে। কিন্তু আমি বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে আমাদের যে বীর যোদ্ধা ছাত্র ভাইয়েরা, বীর সৈনিক ছাত্র ভাইয়েরা, তাদের যে একটা নাগরিক নাগরিক কমিটি বলে একটা জাতীয় নাগরিক কমিটি বলে একটি রাজনৈতিক সংগঠনই বলবো সেটাকে, তাদের বক্তব্যের সাথে, তারপর তাদের যে এখন কি অঙ্গ সংগঠন বলবো না কি বৈষম্য বিরোধী ছাত্র, তাদেরও বক্তব্য, কিন্তু তারা তো এখন এরকম ঘোষণা দেয়নি না। এরকম বৈষম্য বিরোধীদের যারা সিনিয়র তারাই নাগরিক কমিটি করেছে, বুঝছেন, এটা সবাই এটাই। তাদের কিছু কিছু বক্তব্য হয়তো জাতীয় রাজনীতিবিদদের সাথে, রাজনৈতিক দলগুলোর সাথে বেমিল হচ্ছে। তার মানে এই না যে সমস্ত রাজনৈতিক দল একমত হচ্ছে না। আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের যে নাগরিক কমিটি যে রাজনৈতিক দল হয়ে উঠছে, আমরা সাধুবাদ জানাই তাদেরকে, তারা রাজনৈতিক দল হয়ে উঠবে ইনশাআল্লাহ। এবং বৈষম্যবিরোধী ছাত্ররাও, তারাও বুঝবে যে জাতীয় রাজনৈতিক দলগুলো কেন আপনার প্রাইম এজেন্ডা করছে নির্বাচনকে, যে একটি গণতান্ত্রিক সরকার যদি ক্ষমতায় থাকে। দেখেন, আমি একটু বলি, এই যে ফয়েজ ভাই যেটা বললেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার কখনো কোনো কণ্ঠ চেপে ধরেনি, ধরার তো কথা না। এর আগেও যে 3টা অন্তর্বর্তীকালীন সরকার বা কেয়ারটেকার সরকার ছিল, আমার তো মনে হয় সেম, যে কেয়ারটেকার অন্তর্বর্তীকালীন একই আমার কাছে মনে হয়। সবাই আমার সাথে একমত হবেন হয়তো।
কোনো সরকারই তো এর আগে 91 সালে অন্তর্বর্তীকালীন সরকার বলেন, 96 সালে অন্তর্বর্তীকালীন সরকার করেন, 2001 সালে অন্তর্বর্তীকালীন সরকার বলেন, এই তিনটা সরকার অন্তত কারো কণ্ঠ চেপে ধরেনি, অন্তর্বর্তীকালীন সরকার। আর কোনো সরকারের নাগরিকদের বা আপনার সাংবাদিকদের কণ্ঠ বা কলম চেপে ধরার কথা না। এই জন্য কিন্তু শুধু নির্বাচিত সরকারের কণ্ঠ চেপে ধরে না, আমার নির্বাচিত সরকার প্রশ্ন আসেনি। সুতরাং এটা নিয়ে কিন্তু ফয়েজ ভাই যে কথাটা বলছেন, এটা কিন্তু আপনি এর জন্য ক্রেডিট নেওয়ারও কিছু নেই। এই যে আমাদের এই জায়গার সমস্যা হচ্ছে যে আমি যে বললাম প্রথমে যে তর্ক আর বিতর্ক, যে ক্রেডিট ক্লেইম করার একটা সিনড্রোম তৈরি হয়েছিল বাংলাদেশে প্রথম থেকেই, যে কি এটা কি 34 দিনের বিপ্লব, না এর পেছনে 17 বছরের একটা সংগ্রাম আছে, এইটা কি ছাত্রদের বিপ্লব না জনতার বিপ্লব, এই অভ্যুত্থান, আমি বিপ্লব কথাটা ভুল বলছি, তখন এটা নিয়ে এক সমস্যা যে বিপ্লব না অভ্যুত্থান, এটা নিয়েও একটা বাইনারি তৈরি করা হলো। এটা কি মাস্টার মাইন্ডকে, তাই না? তারপরে এই সমস্ত এই যে ক্রেডিট ক্লেম সিনড্রোম থেকে কিন্তু অনেক তর্ক বিতর্ক জন্ম দিচ্ছে, অনেক মানে অস্বচ্ছ তথ্য আমাদের কাছে আসছে। তবে এটা আমি বারবার বলছি যে নিউ এজের যে নুরুল কবির ভাইয়ের সাথে যে সাক্ষাৎকারটা আমরা চিফ অ্যাডভাইজারে দেখেছি, এটা দ্বারা মানুষ অনেকটা আশ্বস্ত হয়েছে যে উনি যদি মিন করে। তারপরেও আমি বলছি যে উনি যে দুটো ডেটের কথা বলছেন, দুটো ডেট বলছেন, একটা হলো 26 সালের প্রথমার্ধ আর হলো 25 সালের শেষ দিক, এই দুইটা ডেট বলছে। আমি আমার অবস্থান থেকে এবং আমাদের রাজনৈতিক দলের পক্ষ থেকে আমি বলতে চাই, এত সময় যে নিচ্ছেন আপনি, প্রায় 1.5 বছর, এই 1.5 বছরে আপনি কি কি কারণে সময় লাগবে এর একটা পরিষ্কার ধারণা কেন আপনি দিচ্ছেন না? বলছেন যে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে, আমরা দুটো ডেট দিয়েছি, এই দুটো ডেট এত টাইম লাগবে কেন? কেন উত্তরটা আপনাকে দিতে হবে। এবং রিপোর্ট জমা দিলে তো রাজনৈতিক দলগুলোর সাথে বসবার কথা রয়েছে। এটা তো রিজলভড ইস্যু যে সংস্কার এবং নির্বাচন একসাথে চলবে। আপনি সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে যদি একটু বলি, কিছুটা সমালোচনা তো ফয়েজ ভাইদের শুনতেই হবে নাকি? যে প্রশাসনিক সংস্কার কমিটি সংস্কার প্রস্তাব দেওয়ার আগেই প্যাচ লেগে গেল, দেখলেন না কিভাবে থ্রেট করলো প্রশাসনের থেকে। আমি তো অনেক টকশোতে বলেছি যে এই প্রশাসনে এখনো স্বৈরাচারের দোসররা বসে আছে, এটা একটা অন্য একটা আলাপ। তারপরে দেখেন যে নির্বাচন সংস্কার কমিটি, বদিউল আলম মজুমদার কিন্তু এক্সপার্ট এইসব বিষয়ে, নির্বাচন এক্সপার্ট, তিনি বলেছিলেন তার হোমওয়ার্কও করা আছে, তিনি মাস্ট 31শে ডিসেম্বরের মধ্যে জমা দিবেন। হঠাৎ করে দেখলাম এটা 15ই জানুয়ারি চলে গেল। অথবা আমাদের কিন্তু বুঝতে বাকি থাকে না যে এই 15 দিনটা বাড়ানো হলো, এটা কি ওনার কাজ শেষ হয়নি এই জন্য, না উপর থেকে কোনো সেই চাপ আছে, সেই আপনার বিভিন্ন রকম ষড়যন্ত্র তথ্য চলে আসে। করছেন যে আপনি বা বিএনপি কি সেটা ধারণা করছে যে উপর থেকে চাপের কারণে 31 ডিসেম্বর? না, তাহলে ওনাকে বলতে হবে। উনি তো বলছিল যেটা আমার হোমওয়ার্ক করা আছে, উনি এক্সপার্ট, আমরা জানি উনি এক্সপার্ট এই বিষয়ে, ওনার সব কিছু করা আছে, হোমওয়ার্ক করা আছে। 31শে ডিসেম্বর ডেট দেওয়ার পরে এটা 15 দিন কেন পিছলে, এইটুকু জানতে চাওয়ার আশা আমাদের থাকতেই পারে। আর একটা দেখেন, আমি দেখলাম যে স্থানীয় সরকার যে সংস্কার কমিটি, এরা বলছে যে 3 মাস লাগবে। ঠিক আছে, 3 মাস লাগবে, এবং তাদের কাছে জরিপ আছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় পরিষদ নির্বাচন হবে। এই জরিপের যে স্যাম্পল টেস্টটা কিভাবে সে করছেন, এগুলো জনগণকে বলা উচিত। কারণ আমরা তো মনে করি যে আপনাদের এই যে কথাটা, আমি ব্যক্তিগতভাবে মনে করি, কারণ আমিও মাঠে রাজনীতি করি, যে জনগণ যে স্থানীয় সরকার নির্বাচন আগে চায়, এই জন্য বলছি যে এতদিন যে কেন লাগবে, এই যদি পরিষ্কার একটা ধারণা দিতেন তাহলে এই বিষয় তুলেছেন। সেগুলো এখন একটু ফয়েজ আহমদের কাছ থেকে আমি শুনে আসি। একদম শেষটা থেকেই শুরু করি, যে যেটা আজিজুল বারী হেলাল বললেন যে কোথা থেকে বা কিভাবে তথ্যটা নেওয়া হয়েছে, যে স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে, স্থানীয় সরকার নির্বাচনে কি কোনো ভোটিং হয়েছে কিনা, কোনো ভোট নেওয়া হয়েছে কিনা জনগণের কাছ থেকে, বা কোনো রকম সার্ভে হয়েছে কিনা? না, মানে আচ্ছা, আমি এই প্রসঙ্গে আসি। তার আগে আমার মনে হয় বিরতিতে যাওয়ার আগে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে যে বিষয়টা ছিল সেটা একটু পরিষ্কার করি, তাহলে এটা একটু সুবিধা হবে আপনার জন্য। যে অ্যাক্রিডিটেশন কার্ড যখন ব্যবহার করে সচিবালয়ে প্রবেশ সীমিত করা হলো, বিষয়টা মাননীয় প্রধান উপদেষ্টার নজরে আছেন, এবং তিনি ইতিমধ্যে আমরা যারা ওনার সঙ্গে ওনার প্রেসিংয়ে কাজ করি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ডের মর্যাদা আরও কীভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করার জন্য। আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি সাংবাদিক সংগঠনের যারা নেতৃত্বে আছেন তাদের সঙ্গে বসেছি,
তাদের কাছ থেকে আমরা লিখিত কিছু পরামর্শ চেয়েছি কি হলে সাংবাদিকদের এই কার্ডের মর্যাদা বাড়ে। তো আমরা কিছু পরামর্শ পেয়েছি, দ্রুতই এটা নিয়ে তথ্য মন্ত্রণালয় সহ অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলি কাজ করবে। আপনার মানে এখানে আপনি চিন্তার জায়গাটা দেখবেন যে কোনো কিছু আটকানো নয়, বরঞ্চ একটা ইতিবাচক মনোভাব নিয়ে সরকার এগোচ্ছে অ্যাক্রিডিটেশন কার্ডের ইস্যু। আর আজিজুল বারী হেলাল ভাই যে কথাগুলি বলছেন অতীতের তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বা নির্বাচনকালীন সরকারের বিষয়ে বলছেন, আমরা মনে করি যে এই সরকারের চরিত্রটা একটু ডিফারেন্ট। এটা একটা গণ অভ্যুত্থানের সরকার। তো সেই জায়গায় ওই কারণেই হয় যে অতীতে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার যখন একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে 3 মাসের জন্য এসেছে, সে সময় কিন্তু কোনো দাবি দেওয়া মাঠে আসেনি, কারণ সবাই জানে যে এই সরকারের কাছে আমার কোনো একটা দাবি করার সরকার না, একটা রুটিন কাজ করবে, মূল কাজ হলো নির্বাচন করা। সুতরাং এই নানান কারণেই এটা যে একটা ভিন্ন রকম সরকার, এটা তো পরিষ্কার। তো সংস্কার এবং এক্স্যাক্টলি একেবারে ভিন্ন প্রেক্ষাপট। সংস্কার এবং নির্বাচন নিয়ে ভাই কথা বলেছেন যে এটা একই সঙ্গে চলতে অসুবিধা কোথায়। ভাইয়ের সঙ্গে আমিও একমত, সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে কোনো অসুবিধা আমিও দেখি না, এবং অন্তর্বর্তীকালীন সরকারও দেখে না। আপনি দেখুন, ইন দ্য মিন টাইম নির্বাচন কমিশন পুনর্গঠন হয়েছে, ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে, যেই কাজগুলি নির্বাচনের জন্য প্রয়োজন হয় সেই কাজগুলি কিন্তু একরকম শুরু হয়েছে, একই সঙ্গে সংস্কারের কাজগুলিও এগোচ্ছে। সুতরাং এই জায়গায় সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতির কাজ একসঙ্গে চলতে ভাই যেমন অসুবিধা দেখছেন না কোথাও, তেমনি আমিও কোনো অসুবিধা দেখি না, এবং সরকারের দিক থেকেও সেটা কোনো অসুবিধা আছে বলে আমাদের জানা নেই, সেই কাজ একইভাবে চলছে। তা এখন ভাই বলেছেন যে সংস্কার কমিশনগুলি হঠাৎ করে 15 দিন আবার সময় নিল, সেটা ব্যাখ্যা দিতে হবে। আবার উনি নিউজ সম্পাদক নুরুল কবিরের সাক্ষাৎকারের যে রেফারেন্স উনি দিয়েছেন, যে ইন্টারভিউটা নিউজে প্রকাশিত হয়েছে, সেই ইন্টারভিউতেই কিন্তু এই বিষয়েও একদম পরিষ্কার স্যারের বক্তব্য আছে। প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা এই সংস্কার কমিশনগুলি গঠন করলেও এই কমিশনগুলিকে যে পুরোপুরি গঠন করা, তাদেরকে বসে এক জায়গায় কাজ করতে দেয়া, এই কাজগুলি আমরা আসলে সময় মতো করতে পারিনি। কারণ একটা সংস্কার কমিশনের জন্য 7 জন 8 জন 9 জন যে সদস্যদেরকে নিয়ে আসা, তাদের নিজেদেরকে নিয়ে বসিয়ে দেওয়া, তাদেরকে একটা কার্যালয় দেওয়া যেখানে বসে কাজ করতে পারে, এটাতে কিছুটা সময় লেগেছে। সেই সময়ের কারণেই পরবর্তীতে কিছু সময় বাড়ানো হয়েছে, এবং ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে 15ই জানুয়ারির মধ্যে আমাদের যে বেসিক সংস্কারগুলির কমিশনগুলি যেগুলি গুরুত্বপূর্ণ, সেই রিপোর্টগুলি 15ই জানুয়ারির মধ্যে চলে আসবে। 15 জানুয়ারির মধ্যে আসার পরপরই রাজনৈতিক দল বলছেন সঠিক সময়ে, মানে একদম যে সেই সময়টা হয়নি, সময়টা একটু বিলম্বে হয়েছে, এই জন্য সময় লাগছে। আমি এই সঠিকটা দিয়ে আরেকটু প্রশ্ন এখানে যুক্ত করতে চাই, আপনি নিঃসন্দেহে বলবেন। সেটা হচ্ছে অনেকে বলে, তো টকশোতে এসেও বলে বা নানান জায়গায় বলে, সেই প্রশ্নগুলোই আপনার কাছে জানতে চাচ্ছি আমি, যে সঠিক লোকদেরকেও বসানো হয়নি সব জায়গায়। যেমন গণমাধ্যম সংস্কার কমিশনের যাকে প্রধান বানানো হয়েছে, তাকে নিয়ে অনেকে বলেছেন বাইরে থেকে ধরে নিয়ে এসে একজনকে গণমাধ্যমের প্রধান বানিয়ে দেওয়া হলো সংস্কার কমিশনের, তিনি বাংলাদেশের গণমাধ্যম নিয়ে কি বোঝেন, এরকম প্রশ্ন তুলেছেন। আবার নির্বাচন, আমি সংসদ যেটা সংবিধান, দুঃখিত, সংবিধান সংস্কার কমিশনের প্রধান নিয়ে অনেকে বলছেন যে ওনাকে বাইরে থেকে নিয়ে এসে একটা সংবিধান সংস্কার কমিশনের প্রধান বানিয়েছেন। তাহলে কি সঠিক লোককেও সেভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা, সেটা নিয়ে প্রশ্ন তোলেন, পাবলিকলি আলোচনা হতে পারে সেই মানুষগুলি আসলে ওই কাজের জন্য উপযুক্ত কিনা। কোন সংস্কার কমিশনের রাজনৈতিক দলের কেউ থাকতে পারতেন, কেন রাখা হলো না? সরকার মনে করেছে যে এই মানুষগুলি উপযুক্ত, তাদেরকে নিয়োগ দিয়েছে, তাদেরকে নিয়ে এখনো সরকারের কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। বিরতি থেকে ফিরে এসে একটু সময় ধরে শুনতে চাই, বিরতি নিয়ে ফিরি। সম্মানিত দর্শক, আপনার মতের আয়োজনে আরেকটা বিরতি, সাথে থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি আপনার মতের আজকের আয়োজনে। আজকের আয়োজনটা আমরা সাজিয়েছি অন্তর্বর্তী সরকারের 5 মাস পূর্তিতে। আসবো ফয়েজ আহমদ, আপনার কাছে রেখে গিয়েছিলাম কিছু প্রশ্ন, যে সংস্কার কমিশনের সদস্যদের ব্যাপারেও কথা উঠেছে, যে সেই নির্বাচনটা, তাদেরকে যে নির্বাচিত করা হলো, অনেক বেশি কি সঠিক সিদ্ধান্ত নেওয়া হলো কিনা? দেখুন, সংস্কার কমিশনগুলি গঠন করা হওয়ার পর থেকে রাজনৈতিক দলের সঙ্গে সরকারের নিয়মিত এক ধরনের যোগাযোগ আছে। আরও অন্যান্য যে সমস্ত স্টেক হোল্ডার আছে, নাগরিক সমাজ আছে যারা, তাদের সঙ্গে সরকারের ক্ষণে ক্ষণে যোগাযোগ হয় নানান প্রক্রিয়ার মধ্যে দিয়ে। এখন পর্যন্ত সরকারের কাছে কোনো একটি কমিশনের প্রধানকে নিয়েও কোনো ধরনের আপত্তি আসেনি, যে আপত্তিটা নিয়ে কথা বলা যেতে পারে। আর সরকার যাদেরকে মনে করেছে যে ওই কাজটার জন্য তাকেই ঠিক মনে হবে, তাকে করেছে, সেটা নিয়ে আমরা
কোনো ওইভাবে মানে উল্লেখ করার মতো কোনো আপত্তি কোনো জায়গা থেকে পাইনি। আর তাদের কাজের মূল্যায়নের জন্য অল্প একটু অপেক্ষা করলেই সেই সময়টা পাওয়া যাচ্ছে। আমরা বলছি 15 তারিখের মধ্যে সবগুলি রিপোর্ট আসবে, সেই রিপোর্টগুলি আসুক, তারপরে কি পরামর্শ আসে তার আলোকেও মূল্যায়ন করার সুযোগ হবে। নিশ্চয়ই নাগরিকরা যেভাবে মূল্যায়ন করবে আমরা একটু ওই তারিখের দিকে তাকিয়ে থাকি। আপনার কাছে আরো অনেকগুলো আলাপচারিতা তো রয়েছেই, শুনতেই হবে। আমি আজিজুল বারী হেলাল আপনার কাছে আসতে চাই। সবচেয়ে বেশি জুলাই গণ অভ্যুত্থানের এইটা নিয়ে অনেক দিন ধরে ব্যাপক আলোচনা হয়েছে, বছরের শেষ থেকে শুরু করে জানুয়ারির এখন শুরুতেও চলছে জুলাই গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র, এবং সেটা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখন ঘোষণা করা হবে। সেই জায়গায় নানান ধরনের বিতর্ক ছিল, বিশেষ করে 72-এর সংবিধান পরিবর্তন বা বাতিল, এগুলো নিয়ে এই জায়গাটায় আপনাদের শুনতে চাই। আমি ওই যে প্রথমে যেটা বলছি, পারফরমেন্স, সরকারের পারফরমেন্সে দুর্বলতা আছে। দেখেন, প্রথমে সরকার থেকে বলে, এই যে ফয়েজবাজার প্রেসিং থেকে বলা হলো যে এইটা থার্ড পার্টি ইনিশিয়েটিভ, এই প্রোক্লেমেশন অফ রেগুলেশন, যেটা ঘোষণাপত্র, যেটা আপনারা তবে ডিক্লারেশন বলছেন, প্রোক্লেমেশন বলতেই চাচ্ছেন না। ডিক্লারেশন এখন আপনি শব্দের খেলা করে লাভ নেই, একই ঘোষণাপত্র এটা একটা। তো বলছিল থার্ড পার্টি ইনিশিয়েটিভ, যদি সেটাকে থার্ড পার্টি ইনিশিয়েটিভ হবে তাহলে পরে আপনি নিজেদের মধ্যে এটা আত্মস্থ করলেন কেন? এখন বলছে না যে সরকার এটা নিয়ে নিল, টেক আপ করলো, করে এখন অন্য অন্য রাজনৈতিক দলের সাথে কথা বলবে, তাই না? তো এইখানে তো একটা অস্থিরতা দেখা গেল যে আপনি প্রথমে বলেন থার্ড পার্টি ইনিশিয়েটিভ, পরে নিজে এটা নিয়ে নিলেন, নিয়ে তিনি নাকি ঘোষণা করবেন প্রোক্লেমেশন অফ ডিক্লারেশন। এখন আমার এই বক্তব্যটা যে যখন ডিক্লেয়ার হবে তখন প্রোক্লেম কি প্রোক্লেম করে তারা, জানতে চাই, এই আরেকটু পরিষ্কার হওয়ার জন্যই জানতে চাই। আমি আসলে প্রশ্নগুলো করি একটু স্পষ্টতা আনবার জন্য। তখন তো অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল কোনো সম্পৃক্ততা নাই, এটা এখন কিন্তু করা হলো। আমি শেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাদের পক্ষ থেকে আসবে। তারপর তো নানান ধরনের বিভেদ চলে আসলো, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি হতে পারে, তারা যদি এই 72-এর সংবিধান নিয়ে কথা বলে, মুজিববাদী সংবিধান, আর একটা ছিল আওয়ামী লীগকে একদম নিষিদ্ধ করা। সেই জায়গাটাই পরবর্তীতে এই এখন স্টেক হোল্ডারদের সাথে কথা বলে তারপর দিবে, তাইলে তখন সম্পৃক্ততা ছিল না বলে বলেছে, ব্যাপারটা কি এরকম না? না না, আমি তখন সরকারের আমি অস্থিরতা, দুর্বলতার থেকে এখানে অস্থিরতা দেখলাম। যে প্রথমে বলল থার্ড পার্টি ইনিশিয়েটিভ, পরে তারাই সেটা নিজেদের মধ্যে আত্মস্থ করে নিল, নিয়ে বললো অন্য অন্য দলের সাথে কথা বলে ঘোষণাপত্র করবে। এখন আমার বক্তব্য হলো যে 5ই আগস্টের আগে যে আকাঙ্ক্ষা এবং আশা নিয়ে আমাদের এই যে জনতা এবং ছাত্র এবং জনতা যে বীর যোদ্ধারা যুদ্ধ করলো, সেই আশা এবং আকাঙ্ক্ষাকে আপনি 5 মাস পরে যখন প্রকাশ করেন তখন মনে হয় এটা ম্যানুফ্যাকচার্ড। এইখানে আপনার ম্যানিপুলেশনের বিষয়টা আসে, যে ম্যানুফ্যাকচার খারাপ কিছু বলতে, মানে আপনি আশা এবং আকাঙ্ক্ষা ম্যানুফ্যাকচার করছেন। আবার আশা এবং আকাঙ্ক্ষা তো ম্যানুফ্যাকচার করে, স্পন্টেনিয়াস একটা, যেটা 5ই আগস্টে শুরু হয়েছিল, সেইটাকে আপনি আবার ম্যানুফ্যাকচার করছেন 31শে আগস্ট। এখন আমার এইটুকু আমি সমালোচনা করছি। এখন সেই প্রোক্লেমেশন কি প্রোক্লেম করে সেইটা দেখে কিন্তু সমালোচনা করা যাবে। তবে এটা ঠিক, আমরা তার আগে যে রাফ কপিটা পেয়েছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া, জানি না ওইটা সত্য কি মিথ্যা, ইংরেজিতে লেখা কিছু রাফ কপি পেয়েছি, সেখানে আমার কাছে মনে হয়েছে যে এইখানে আপনার একটা মানে আমাদের যে জাতিসত্তার বা আমাদের ন্যাশনাল আইডেন্টিটির যে ভিত্তি 71-এর মুক্তিযোদ্ধা, সেই মুক্তিযুদ্ধকে যখন বলা হয়, মুক্তিযুদ্ধের চেতনাকে না বুঝেই বলে, যখন বুঝতে পারে তখন হয়তো দেখা যায় আসলে ভাষাটা খুব কঠিন হয়েছে, ছুঁড়ে ফেলা হবে সংবিধানকে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে যখন ভুলিয়ে দেওয়ার একটা চেষ্টা দেখা হয়। নিশ্চয়ই ছাত্রভাইদের মাথা থেকে এটা আসেনি। আমাদের যে ছাত্র ভাইরা যারা এই 5ই আগস্টে বীর যোদ্ধা যারা, তাদের মাথা থেকে এই ধরনের মানে উৎকো চিন্তা যে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়া হবে, মুক্তি চেতনাকে ভুলিয়ে দেওয়া হবে, 72-এর সংবিধানকে মুজিবীয় সংবিধান আখ্যা দিয়ে, এইটা তখন আমাদের বক্তব্য থাকেই যে আমরা 72-এর সংবিধান তো আর মুজিবীয় সংবিধান না, আমরা 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে যে সংবিধান রচনা, সেই সংবিধান বারবার কাটাছেঁড়া হতেই পারে। যতবার কাটাছেঁড়া হয়েছে ততবারই একটা নতুন সংবিধান, যতবার 13 বার কাটাছেঁড়া হয়েছে 13 বারই একটি নতুন সংবিধান পেয়েছি। এখন আপনি ওই সংবিধানকে এই আপনার অ্যাক্রিডিটেশন কার্ড বললেন না যে পুনর্মূল্যায়ন করবে ওনারা, আমি তো একটু মানে অফ দি রেকর্ড বলেছিলাম যে পুনর্মূল্যায়ন করতে গেলেই কিন্তু এই ঝামেলাগুলো ওঠে। আপনি যখন আবার নতুন করে সংবিধান লিখতে চান
নতুন করে মুক্তিযোদ্ধার বয়ান তৈরি করতে চান, তখন কিন্তু, কারণ ইতিহাস তো ঐতিহাসিকরা লেখে, এ তো রাজনীতিবিদদের দায়িত্ব না এই লেখা। এখন একটা বক্তব্য দেখেন, আপনি একটা কথা না বলে পারছি না, আপনারা প্রত্যেক টকশোতে দেখি বলেন যে এই সরকারের ক্যারেক্টারটা অন্যরকম। কোন রকম? আমি তো দেখি 91 সালের যে ক্যারেক্টার, যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, বা 96 সালের বা 2001 সালের বা 2008 সালের, সবার ক্যারেক্টারই একরকম। বরঞ্চ এই সরকারের, এই 2024 সালের যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের কিছু কিছু বক্তব্যের সিনড্রোম আমার কাছে এই মতলববাজি 2008 সালের সরকারের চরিত্রটা কি, আপনার প্রেক্ষিত আলাদা হবে কেন? আমরা 90-এর গণঅভ্যুত্থানের পর সরকার হয়েছে না, 90-এর আফসার, যে মাস আফসার, যেটা আপনার 90-এর গণঅভ্যুত্থান স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে, আমরা 9 বছর আন্দোলন করে আমরা স্বাধীনের পর 5 আগস্টের মতো ঘটনা কি ঘটেছে বাংলাদেশে? না, আমি তো 5ই আগস্টকে বলছি যে বাংলাদেশে অতীতে ঘটে যাওয়া সমস্ত অভ্যুত্থান, ইভেন 71-এর মুক্তিযোদ্ধা, অনেক কিছুকে, বিশেষ করে যে গণঅভ্যুত্থানগুলো হয়েছে 90 বলেন, পৃথিবীর ইতিহাসে অনেক অভ্যুত্থানকে এই আমাদের 5ই আগস্টের অভ্যুত্থানকে ছাড়িয়ে গেছে। এটার মাত্রা ভিন্ন, দ্যাট ডাজ নট মিন তার কাজের ধরন ভিন্ন হবে, এটা তার কাজের ধরন ভিন্নতা করে না। আপনারা এই দোহাইটা দেন, আপনি যে প্রশ্নগুলো তুলেছেন ফয়সাল আহমেদের কাছে, এই দোহাইটা দেন যে কাজের ধরন ভিন্ন, এই দোহাইটা জনগণ মানে না। কাজের ধরন একটাই, যে নির্বাচিত সরকার। বলবেন তিনি ভিন্নতা আনতে পারেন কিনা বা পক্ষে যুক্তি উপস্থাপন করতে পারেন কিনা, অস্থিরতা কেন যে প্রশ্নটা তোলা হলো এই যে জুলাই গণঅভ্যুত্থানের সেই ঘোষণাপত্র, সেই জায়গায় কিন্তু আমি একদম নাম ধরেই এখানে বলতে চাই, কবি দার্শনিক ফরহাদ মজহার বলেছেন যে এই অন্তর্বর্তী সরকারের কোনো এখতিয়ার নাই ঘোষণাপত্র প্রকাশ করবার, কারণ তারা তো গণঅভ্যুত্থানের ফল, তারা গণঅভ্যুত্থানের ফল, কিন্তু তারা তো বিপ্লবী সরকার গঠন করেনি, তারা ওই সংবিধানের অধীনে সরকার গঠন করেছে, তাহলে তারা এর কোনো এখতিয়ার রাখে না, এরকম প্রশ্ন তুলেছে। আর অস্থিরতাকে সেই কারণেই আমি হিলাল ভাইয়ের সাথে জুড়ে দিলাম বাকি প্রশ্নটা। দেখুন, ফরহাদ মজহারের যে জ্ঞানগত লেভেল, তার যে তাত্ত্বিক অবস্থান, তার বক্তব্য নিয়ে আমি কোনো বক্তব্য দিতে চাই না। তবে একটা অভ্যুত্থানের পর সমাজে কি কি ঘটবে, কে দায়িত্ব নিবে, কে কোন ঘোষণা দিবে, এসব নিয়ে নানান কথা হতে পারে, নানান অপিনিয়ন আসতে পারে। প্রশ্ন হচ্ছে, ওই অভ্যুত্থানে যে সমস্ত ক্রিয়াশীল গণতন্ত্রকামী রাজনৈতিক দল এবং পক্ষ, সংগঠন সরাসরি সম্পৃক্ত ছিল, তারা সবাই মিলে যা চায় সেটার যে ন্যূনতম ঐক্যটা হবে, সে ঐক্যের ভিত্তিতে যেটা হবে সেটাই অভ্যুত্থানের আউটকাম, সেটা হচ্ছে বিষয়। আর ঘোষণাপত্র নিয়ে আপনারা যেটা বলছেন যে 2 দিন আগে সরকারের পক্ষ থেকে বলা হলো এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ, 2 দিন পরে এসে সরকার বলল যে এটা আমরাই দিচ্ছি। আপনি দেখুন, জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তীতে জুলাই অভ্যুত্থান পরবর্তীতে ঘটিত এই অভ্যুত্থানের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন এরকম কিছু মানুষের সংগঠন, সেটা হচ্ছে জাতীয় নাগরিক কমিটি, তারা একটি কর্মসূচি ঘোষণা করেছে। এটা তো তাদের কর্মসূচি, যখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এই কর্মসূচিটা তাদের, এটা তাদেরই, সেটা তো সরকারের কর্মসূচি না। কিন্তু প্রশ্নটা আসলো কখন, যখন বলা হচ্ছে যে ঘোষণাপত্র সরকার দিবে। এইটা ওই কর্মসূচিটাকে ঘিরে যখন আমাদের এখানে এক ধরনের রাজনৈতিক অনৈক্যের ন্যূনতম সম্ভাবনাও সরকার পরিলক্ষণ করেছে, যে কোথাও কোথাও দেখা যাচ্ছে কারো কারো মনে, কারো কারো আচরণে, কারো কারো কথাবার্তায় ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই ছাত্রদের এই ঘোষণার মধ্য দিয়ে আমাদের রাজনৈতিক অঙ্গনে এক ধরনের অস্থিরতা আসতে পারে, তখন একটি দায়িত্বশীল সরকারের দায়িত্ব কিনা যে সকল পক্ষের যেন জয় হয়, সকল পক্ষের যেন সম্মতি হয়, এরকম একটি প্রক্রিয়ায় আসা। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই সরকার এটাতে নিজেকে সম্পৃক্ত করে একটি সম্ভবত অস্থিতিশীল অবস্থা, ন্যূনতম ভুল বুঝাবুঝি তৈরি হতে পারে, এরকম একটা অবস্থার অবসান করা গেছে। 15 তারিখের পরে এই ঘোষণাপত্র নিয়ে সেটা কি অনেক বেশি, যদি বলি যে নিশ্চিতভাবে বলা যায় কিনা যে ঘোষণাপত্র আসবে সেটা নিয়ে কোনো ধরনের কোনো অস্থিরতা বা অস্থিতিশীলতা তৈরি হবে না বা মুখোমুখি অবস্থানে যাবে না রাজনৈতিক দলগুলো? যেতে পারে। আপনি কোনো কিছুকেই আগে এটা পরে এটা হবে না, এটা আগে বলে উড়িয়ে দেওয়ার কোনো কারণ নেই। যে 5 তারিখে যে এরকম শেখ হাসিনা পালিয়ে যাবে, এটা তো সে হয়তো 4 তারিখে, না মানে আমি বলছি যে 15 তারিখে আপনি বলছেন যে
ঘোষণাপত্র সরকারের পক্ষ থেকেও যদি আসে, তারপরে কি হবে সেটা জ্যোতিষী নিয়ে একটা শো করতে পারেন, তারা হয়তো বলতে পারবে। না, জ্যোতিষীর কথা বলছি না, বললাম যদি সেরকম বিভেদ তৈরি হয় করা সম্ভব, পদক্ষেপ কি যেটা নেওয়া হচ্ছে হবে? যে সকল ক্রিয়াশীল রাজনৈতিক দল, গণতান্ত্রিকামী সকল সংগঠন, সকল পক্ষ যারা এই গণ অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রেখেছে, তাদের মতামত নিয়ে একটি অবস্থান তৈরি করা। 5 মাস শেষে হয়তো আরো যারা আহতদের চিকিৎসা নিয়ে কথা বলবার ছিল, গণহত্যার বিচার নিয়ে, কিন্তু আজকের সময় আমাদের একেবারেই শেষ। পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সম্পর্ক, অপশক্তির মাথাচাড়া দেয়া, এরকম নানান ইস্যুতে অন্তর্বর্তী সরকার কি ধরনের কাজ আগামী দিনগুলোতে করতে পারবে বা করবে, সেটা আমরা নিঃসন্দেহে আবার কোনোদিন এই প্রসঙ্গ নিয়ে বসবো। আজকে শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ফয়েজ আহমদ আপনাকে, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজিজুল বারী হেলাল আপনাকে। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। আমরা নিশ্চয়ই আবার কোনো প্রসঙ্গ নিয়ে আপনার মতে বসবো, আপনাদেরই মতের প্রতিফলন ঘটাতে। সেই পর্যন্ত সাথে থাকুন চ্যানেল 9-এর সাথে।